হিমোফিলিয়া এটা হচ্ছে একটা ব্লিডিং ডিজঅর্ডার এবং এটা জেনেটিক ব্লিডিং ডিজঅর্ডার। মনে রাখবা, জেনেটিক ব্লিডিং ডিজঅর্ডার। এবং জেনেটিকের পাশাপাশি আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে, এরা হচ্ছে এস লিঙ্কড রিসেসিভ। কিন্তু এস লিঙ্কড রিসেসিভ এটা বলতে কি বোঝায় এটা আমাদের কিন্তু বুঝতে হবে, কারণ এটা এর সাফারার শুধু মেইলই শুধু এই রোগটাতে সাফার করবে, ফিমেলদের কিন্তু ক্যারিয়ার হিসেবে এরা কাজ করবে। অর্থাৎ অ্যাকচুয়ালি ফিমেলদের কিন্তু এই ডিজিজটা হয়ই না, এরা কিন্তু শুধুমাত্র মানে মেইলে এটা ট্রান্সমিট করে, বা মেইলেরই ডিজিজটা অ্যাকচুয়াল যে ডিজিজটা সেটা মেইলেই শুধু হয়। তো এই বিষয়গুলো নিয়ে আমরা জানবো যে কেন এক্সলিং রিসেসিভ এবং এসলিং রিসেসিভ কীভাবে হয়, এই বিষয়গুলো জানবো। এবং পাশাপাশি এটাও আমরা জানবো যে বেশ কিছু ক্ষেত্রে ফিমেলরাও সাফারার হইতে পারে, সেগুলো এক্সেপশন, কয়েকটা ক্ষেত্র আছে। আর মেইনলি হিমোফিলিয়াতে কি হয়, হিমোফিলিয়াতে আমরা দেখবো যে আচ্ছা ব্লিডিং টেন্ডেন্সি আছে, এখানেও ব্লিডিং হয়, ঠিক আছে। তবে এখানে হেমাথ্রোসিস নামে একটা টার্ম আছে, এটা তোমাদের একটু জানতে হবে। হেমাথ্রোসিস যেটা বলতে বোঝায় যে অ্যাকচুয়ালি জয়েন্টের মধ্যে ব্লিডিং হচ্ছে। সো এখানে মানে ইন্টারনাল বা ডিপ ব্লিডিংয়ের কিন্তু একটা টেন্ডেন্সি থাকে। কি বললাম, ডিপ বিভিন্ন সাইটে বা ডিপ জায়গাগুলোতে বডির ডিপ স্ট্রাকচারের মধ্যে ব্লিডিং হচ্ছে। সো এই জিনিসটা কিন্তু হিমোফিলিয়াতে আমরা দেখতে পারি। এবং মনে রাখবা হিমোফিলিয়ার দুইটা টাইপ আছে, একটা হচ্ছে আমরা বলি ক্লাসিক্যাল হিমোফিলিয়া। কি বললাম, ক্লাসিক্যাল হিমোফিলিয়া, যেটা মেইনলি ফ্যাক্টর যে 8 থাকে, ক্লটিং ফ্যাক্টর 8, এটার যদি ডেফিসিয়েন্সি থাকে জেনেটিকভাবেই, তাহলে এটাকে আমরা বলি হচ্ছে কি, এটাকে আমরা বলি হলো গিয়ে আমাদের ক্লাসিক্যাল হিমোফিলিয়া। আর যদি এমন হয় যে ক্রিসমাস যে ফ্যাক্টর, ক্রিসমাস ফ্যাক্টর মানে কি, ফ্যাক্টর 9, ফ্যাক্টর 9 যেটা ক্লটিং ফ্যাক্টর 9, এটার যদি ডেফিসিয়েন্সি থাকে তাহলে সেটাকে আমরা বলি কিন্তু সেকেন্ড যে হেমোফিলিয়াটা, বা আমরা এটাকে বলি হচ্ছে হেমোফিলিয়া বি। সো হেমোফিলিয়া এ মানে ক্লাসিক্যাল হেমোফিলিয়া, যেটা ফ্যাক্টর 8-এর ডিফিসিয়েন্সির কারণে। এবং একটা জিনিস মনে রাখতে হবে যে হিমোফিলিয়া এ যেটা, এটা 7 টাইমস মোর কমন, অর্থাৎ 7 গুণ বেশি কমন হিমোফিলিয়া বি থেকে। হিমোফিলিয়া বি তেমন একটা হয় না, এটা ফ্যাক্টর 9-এর অভাবে হয়, এটাকে ক্রিসমাস ডিজিজও বলা হয়, কারণ এই ফ্যাক্টর 9টাকে আমরা ক্রিসমাস ফ্যাক্টরও বলে থাকি। আচ্ছা, এবং এখানে একটা জিনিস তোমার লক্ষ্য করতে হবে যে এখানে কিন্তু ব্লিডিং টাইম নর্মাল থাকে। কেন ব্লিডিং টাইম নর্মাল থাকে, কারণ এখানে প্লাটিলেটে কোনো ঝামেলা নাই, প্লাটিলেট ওকে ফাইনলি ওয়ার্ক করতেছে। সো এই জন্য ব্লিডিং টাইমটা নর্মাল আছে, যে প্লাটিলেট এখানে ঠিকঠাক কাজ করতে পারতেছে। মেইন সমস্যা ক্লটিংয়ে, ব্লাড ক্লটিং হইতে বেশি টাইম লাগতেছে, কারণ ডিফেক্টিভ ক্লটিং ফ্যাক্টর এখানে থাকতেছে। আইদার ফ্যাক্টর 8 থাকবে ডিফেক্টিভ, অথবা ফ্যাক্টর 9 থাকবে ডিফেক্টিভ। এবং একটা জিনিস মনে করে দেখো যে এই ক্লটিং ফ্যাক্টরগুলো আমাদের কিন্তু কোন মানে কোয়াগুলেশন ক্যাসকেড পাথওয়ের সাথে জড়িত, ইন্ট্রেন্সিক রাইট, মানে ইন্ট্রেন্সিক পাথওয়েতে এই ফ্যাক্টরগুলো মেইনলি কিন্তু লাগে, ফ্যাক্টর 8 বলো, ফ্যাক্টর 9 বলো। সো এই জন্য ইন্ট্রেন্সিক পাথওয়েতে কিন্তু এখানে ঝামেলা হয়, এই কথাটা একটু মনে রাখবা। ফলে আমরা কি জানি, আমরা একটা জিনিস কিন্তু জানি যে ইন্ট্রেন্সিক পাথওয়েতে যখন ক্লটিং টাইম আমরা হিসাব করি, ইন্ট্রেন্সিক পাথওয়েতে ক্লটিং হইতে যে টাইমটা লাগে সেটাকে আমরা বলি APTT, ঠিক আছে, অ্যাক্টিভেটেড পার্শিয়াল থ্রোম্বোপ্লাস্টিন টাইম। তো এই টাইমটা কিন্তু এখানে তাহলে কি হবে, বুঝতেই পারতেছো, এই টাইমটা বেড়ে যাবে। সো ক্লটিং টাইম তো বাড়বে, কিন্তু এখানে ইম্পর্ট্যান্ট একটা কথা হচ্ছে যে APTT যেটা, এটা বাড়বে মেইনলি। আচ্ছা, এখন আসো, হিমোফিলিয়া শুধুমাত্র মেলকেই অ্যাফেক্ট করে বা মেইলে ডিজিজটা করে, কারণ এর পিছনে মেইন যে কারণ সেটা হলো, মেইলে আমরা কি জানি, তোমরা সবাই জানো যে মেল মানে XY আর ফিমেল মানে XX, এ কথা তো সবাই জানো, সবাই বোঝো। তো এখন একটা জিনিস লক্ষ্য করো, মনে রাখবা যে এই যে হিমোফিলিয়া ডিজিজটা করার জন্য যে জিন, ডিফেক্টিভ জিন, এই ডিফেক্টিভ জিনটা থাকে মেইনলি X ক্রোমোজোমে, ঠিক আছে। তাহলে যেটা হয় যে ফিমেইলে ধরো 2টা X ক্রোমোজোম আছে, এইটাতে আমি ধরলাম এটা একটা ডিফেক্টিভ জিন, মানে এটার মধ্যে এই X ক্রোমোজোমের মধ্যে ডিফেক্টিভ জিনটা আছে, বা যেই জিনটা অ্যাকচুয়ালি ডিজিজ করতে দায়ী। তো এই X ক্রোমোজোমটা ডিফেক্টিভ হইলেও এখানে যেহেতু আরেকটা X ক্রোমোজোম থাকে, এটাকে কম্পেনসেট করে ফেলে। কথাটা হচ্ছে কম্পেনসেট করা, ক্ষতিপূরণ করা। অর্থাৎ একটা X ক্রোমোজোম যদিও ডিফেক্টিভ, বাট আরেকটা X ক্রোমোজোম থাকার কারণে এটাকে ক্ষতিপূরণ করে ফেলতে পারছে, কোনো ঝামেলা নেই, কোনো ঝামেলা হবে না, এরা হচ্ছে ক্যারিয়ার হিসেবে থেকে যাবে। বাট এই পার্সনের ক্ষেত্রে যেটা হবে, এই পুরুষের ক্ষেত্রে যে X ক্রোমোজোমটা ডিফেক্টিভ, এটাকে কম্পেনসেট করার জন্য Y তো কাজ করতে পারবে না, ওয়াই তো এক্সকে কম্পেনসেট করতে পারবে না। সো যেহেতু একটা এক্সই আছে, এজন্য অ্যাকচুয়ালি এরাই এফেক্টেড হয় বা এরাই সাফারার হয়, আর ফিমেলরা শুধু কেরিয়ার হিসেবে থেকে যায়, ঠিক আছে। এই জিনিসটা জাস্ট একটু মনে রাখবা। তো অ্যাফেক্টেড যে ফাদার, সে দেখা যায় এটা হচ্ছে তার যে ডিফেক্টিভ জিনটা সেটা অল ডটার্সে কিন্তু পাস করতে পারে, ঠিক আছে। এবং সনগুলো আনএফেক্টেড থাকে,
কারণ তারা কিন্তু ফাদার থেকে ওয়াই ক্রোমোজোম নেয়। এখানে ফাদারের কেসটা আমরা বলতেছি, হ্যাঁ। সো ফাদার হচ্ছে, কারণ দেখো ফাদার এক্স আর ওয়াই থাকে, তো এক্সটা ধরলাম ডিফেক্টিভ, এখন এক্সটা তো মানে তার ডটারকে দিবে, তার মানে কি সব ডটারই অ্যাফেক্টেড হবে, কিন্তু অ্যাফেক্টেড হবে বলতে তারা কেরিয়ার হবে, কেরিয়ার হিসেবে থাকবে, কারণ তাদের তো ডিজিজটা হবে না, কিন্তু তারা আমরা জানি তারা তো ওয়াই ক্রোমোজোমটা মেলদেরকে দেয়, হ্যাঁ, বাবা থেকে তো ওয়াই ক্রোমোজোমটাই মেলদের যাবে, রাইট। সো এই জন্য সনদের যেহেতু ওয়াই ক্রোমোজোম যাইতেছে, সনদের সে কিছু ট্রান্সফার করবে না। মেইন সমস্যাটা হচ্ছে মায়ের কাছে, মার যেহেতু দুইটাই এক্স থাকে, আর এক্সই হচ্ছে হিমোফিলিয়ার ক্ষেত্রে ডিফেক্টিভ ক্রোমোজোম, তাই 50% চান্স যে এই জিনটা এরা সনদের পাস করবে এবং সনরা এফেক্টেড হবে, আর 50% চান্স যেটা এরা ডটারকে পাস করবে এবং ডটাররা কেরিয়ার হিসেবে থাকবে। এবং কিছু কিছু ক্ষেত্রে ফিমেলরাও কিন্তু হিমোফিলিয়া দ্বারা এফেক্টেড হইতে পারে, বা হিমোফিলিয়ার যে কেস, ওই কেসগুলো হইতে পারে, ডিজিজ থাকতে পারে, ডিজিজটা মানে হ্যাম্পার করতে পারে। যেমন যখন এক্স ইনঅ্যাক্টিভেশন হয়, অর্থাৎ ধরো মায়ের দুইটা এক্স আছে, এখন টার্নার সিনড্রোম মানে তো জানো যে 45x0 এরকম থাকে, মানে কোনো ওয়াই ক্রোমোজোম মানে একটাই এক্স ক্রোমোজোম থাকে টার্নার সিনড্রোমে। সো যেহেতু একটাই এক্স ক্রোমোজোম থাকে, তার মানে কি এটা যদি ডিফেক্টিভ হয় তাহলে মাটার ডিজিজটা হবে, মার সিমটমসগুলো ম্যানিফেস্টেশনগুলো প্রকাশ পাবে, যেহেতু আর একটা এক্স ক্রোমোজোম নাই এক্ষেত্রে কম্পেনসেট করার ক্ষেত্রে। সো টার্নার সিনড্রোমের ক্ষেত্রে, তারপরে লায়োনাইজেশন একটা টার্ম আছে, এখানে ধরো একটা এক্স ক্রোমোজোম ইনঅ্যাক্টিভেশন হয়ে গেছে, ফলে আর একটা এক্স ক্রোমোজোম হচ্ছে কিন্তু ডিফেক্টিভ হইলে তার প্রবলেম হবে, ঠিক আছে। সো এই জিনিসগুলোর ক্ষেত্রে মাও কিন্তু অ্যাফেক্টেড হইতে পারে। এখন একটা জিনিস লক্ষ্য করো যে হিমোফিলিয়া কিন্তু প্রোলংড, মানে অনেক সময় ধরে এবং এক্সেসিভ ব্লিডিং করতে পারে, কারণ এখানে মেইন সমস্যা ক্লটিংয়ের সমস্যা। হ্যাঁ, আমরা যখন হচ্ছে ডিআইসি দেখাচ্ছিলাম, ডিসিমেটেড ইন্টারভাস্কুলার কোয়াগুলেশন, ওখানে হচ্ছে ব্লিডিং টাইমও বাড়ে, ক্লটিং টাইমও বাড়ে। সো সব দিক থেকে বাইরে গেছে, ঠিক আছে, হ্যাঁ সব দিক থেকে বাইরে গেছে, বাট এখানে শুধু মেইনলি এখানে কী হয়, এখানে ক্লটিং টাইমটা বাড়ছে। আচ্ছা, তো এখন কথা হলো যে ক্লটিং টাইমটা বাড়ার ফলে যেটা হয়েছে যে অনেক ব্লিডিং হবে, ঠিক আছে। এখন তুমি বলতে পারো ভাই ব্লিডিং টাইম তো বাড়ে নেই, তাহলে কেমন ব্লিডিং হবে? বিষয়টা হচ্ছে যে দেখো আলটিমেট ক্লটিং যে প্রসেস, এখন ক্লটিং যদি না হয়, কি ক্লটিং হবে, বাট ক্লটিং হইতে ধরো নর্মালের থেকে অনেক বেশি সময় লাগতেছে। সো যখন ক্লটিং অনেক বেশি সময় লাগতেছে, তখন তো ব্লিডিং হইতেই থাকবে। এবার ক্লটিং টাইম বেশি হওয়ার কারণে অনেক সময় ধরে ব্লিডিং হবে, এবং সাধারণত কোনো ইঞ্জুরির পরে বা সার্জারির পরে, যেমন ধরো মাইনর কোনো কাট হয়েছে, এমনি জাস্ট হালকা একটু কেটে গেছে, বাট সেখানে অনেক ব্লিডিং হবে। দাঁত উঠাইছে, টুথ এক্সট্রাকশন করছে, সেখানে অনেক ব্লিডিং হবে। বা মুসলমানি করাইছে, সার্কামসেশন করাইছে, সেখানে অনেক ব্লিডিং হবে। এবং এখানে খুবই ইম্পর্টেন্ট কথা, হেমাথ্রোসিস এখানে পাওয়া যায়, অর্থাৎ জয়েন্টের মধ্যে ব্লিডিং হয়। এবং এখানে দেখা যায় যে লার্জ জয়েন্ট, যেমন স্পেশালি নিটাই মনে রাখবা সব থেকে বেশি এফেক্টেড, তারপরে এলবো, অ্যাঙ্কেলস, এই সকল জায়গায় ব্লিডিং হইতে পারে, এবং সেখানে পেইন করবে, সোয়েলিং করবে, হাঁটা চলাতে সমস্যা করবে, এবং মাসেলের মধ্যে কিন্তু ব্লিডিং হইতে পারে, যেটাকে আমরা হেমাটোমা বলি, মাসেলের মধ্যে ব্লিডিং করে। এবং আমি আগেই বলছি যে হিমোফিলিয়াতে একটা ফিচার হচ্ছে এটা ডিপ ব্লিডিং করে, এবং কাফ মাসেল এবং সোয়াস মানে পোস্টিরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের একটা মাসেল, কাফ মাসেল মানে আমাদের লেগের পেছনে যে মাসেল থাকে, এবং এর ফলে ওখানে সোয়েলিং, পেইন এগুলো তো হবে, এবং মাউথ, গামস এগুলোতেও ব্লিডিং হবে। এবং মাইনর ইঞ্জুরি, হালকা পাতলা কোনো ইঞ্জুরিতেই দেখা যায় মাউথ দিয়ে, বা টিথ ব্রাশ করতে গেছে হয়তো, বা মানে দাঁত ব্রাশ করতে গেছে ওই সময় ব্লিডিং হচ্ছে, তারপরে বাইটিং, কোনো কিছু কামড়াইতে গেছে ব্লিডিং হচ্ছে, নাক দিয়ে ব্লিডিং হতে পারে, যেটাকে এপিস্টেক্সিস বলি, কোনো ট্রমা ছাড়াই ব্লিডিং হতে পারে। এবং উন্ড ব্লিডিং, কোনো এক জায়গায় উন্ড হয়েছে, সেই জায়গায় লঙ্গার পিরিয়ড ধরে ব্লিডিং হচ্ছে, এবং এই ব্লিডিংটা বন্ধ করা কিন্তু ডিফিকাল্ট, ঠিক আছে। ইউরিন দিয়ে ব্লিডিং হতে পারে, হেমাচুরি আমরা বলি, এবং স্টুল দিয়েও কিন্তু ব্লিডিং হইতে পারে, বা স্টুলের সাথে বেরোতে পারে, এবং সহজেই ব্রুইজিং হয়ে যাচ্ছে। মাইনর একটা ঘুষি দেওয়া হয়েছে, মানে হালকা একটু টাচ করা হয়েছে, সাথে সাথে দেখা গেছে যে স্কিনের নিচে দেখা যাচ্ছে যে মানে একটা মনে হচ্ছে ব্লাড কালেকশন হয়ে ওইখানে একটা ডিসকালারেশন হয়ে গেছে, ব্রুইস, রাইট। তারপর হচ্ছে গিয়ে স্কিন এবং টিস্যু ব্লিডিং হইতে পারে স্পন্টিনিয়াসলি, স্কিনের নিচে বা সাবকিউটেনিয়াস টিস্যুতে, ওই ব্রুজিংয়ের মতো, এবং ওখানে ব্রুজিং হয়ে ডিসকালারেশন করবে। এবং ইন্টারনাল ব্লিডিং কিন্তু হইতে পারে অ্যাবডোমেনের মধ্যে, বা মানে যেই জায়গায় কোনো ইঞ্জুরি হয়েছে জায়গায় আশেপাশে, পেইন, সোয়েলিং এগুলো হইতে পারে, ব্রেইনে ব্লিডিং হইতে পারে, ইন্টারক্রেনিয়াল হেমোরেজ হইতে পারে। এটা রেয়ার, বাট হইলে কিন্তু সিরিয়াস, ঠিক আছে। এটা কিন্তু দেখো এরা স্পন্টেনিয়াসলিও হইতে পারে, হেড ট্রমাতে তো হবে, স্পন্টেনিয়াসলিও হইতে পারে, এবং হেডেক, নশিয়া, নিউরোলজিক্যাল বিভিন্ন সিমটমস কিন্তু প্রকাশ পাইতে পারে। কমপ্লিকেশন হিসেবে পেইন, অ্যানিমিয়া কেন? কারণ হচ্ছে দেখা যায় যে মানে সিগনিফিক্যান্ট ব্লাড লস যদি হয়, অনেক ব্লাড লস হয়, তাহলে কী হবে যে রেড ব্লাড সেল নাম্বারও কমে যেতে পারে, হ্যাঁ। এবং পেইনফুল সোয়েলিং জয়েন্টস মাসেলে কিন্তু আমরা দেখবো, আগেই বলে আসছি, হেমাথ্রোসিস বা হেমাটোমার ক্ষেত্রে। এবং ফিভার, এবং জেনারেলাইজ বা বডিতে সিস্টেমিক কিছু ডিস্টারবেন্স পাওয়া যাবে, যেমন
এই ব্লিডিংয়ের ফলে কিন্তু বিভিন্ন ইনফেকশন হইতে পারে, এবং সেই ইনফেকশনের কারণে ফিভার বা জেনারেল আনওয়েলনেস বা বডি খুবই খারাপ লাগে এরকম হইতে পারে, এবং হেমোফিলিক আর্থ্রাইটিস হইতে পারে ক্রনিক, অর্থাৎ যখন অনেক বেশি ব্লিডিং হচ্ছে জয়েন্টসে তখন সেটা কিন্তু ওই জায়গার পার্মানেন্ট ড্যামেজ করতে পারে, আর্থ্রাইটিস করতে পারে, জয়েন্ট ইনফ্লামেশন, এবং সেখানে পেইন, শক্ত হয়ে যাওয়া, জয়েন্ট ঠিকভাবে নাড়াচাড়া করতে না পারা, ওরকম কিন্তু হইতে পারে। এবং লার্জ ব্লাড কালেকশন যদি করে মানে জমা হয় তাহলে সেটাকে আমরা হেমাটোমা বলি, কোনো এক জায়গায় লার্জ ব্লাড কালেকশন হয়েছে, এবং সেটা কিন্তু আশেপাশে যে টিস্যুগুলো আছে সেগুলোকে এফেক্ট করবে, প্রেস করবে, এবং সেখানে কমপ্লিকেশন হবে। ভকম্যানস ইস্কেমিক কন্ট্রাকচার নামে একটা টার্ম আমরা জানি। এরা হচ্ছে দেখা যায় যে এই জায়গায় একটা হেমাটোমার ফর্মেশনের কারণে সেই হেমাটোমাটা কিন্তু ব্লাড ভেসেল কিন্তু ব্লাড ভেসেল বা হচ্ছে গিয়ে ব্লাড ভেসেলকে এটা কম্প্রেস করে, এবং ব্লাড ভেসেলকে কম্প্রেস করার কারণে ব্লাড ভেসেলগুলো তো ধরো মাসেলকে যে সাপ্লাই দেয়, যে সকল ব্লাড ভেসেলস বা ব্লাড ভেসেলগুলো যে মাসেলকে সাপ্লাই দেয় ওইগুলোর সাথে কানেকশন বন্ধ হয়ে যায়। সো এর ফলে যেটা হয় বকম্যানস ইস্কেমিক কন্ট্রাকচার, এটাকে কিন্তু আমরা বলি। এবং দেখা যায় যে ব্লাড ট্রান্সফিউশনের মানে সময় বিভিন্ন ইনফেকশন কিন্তু এর যে চান্স এটা কিন্তু বেড়ে যেতে পারে, যেমন হেপাটাইটিস এ, বি, সি, ডি, এইচআইভি। এখন বলতে পারো ভাই ব্লাড ট্রান্সফিউশন আসলে কই থেকে? আনসার হচ্ছে যে আমরা হিমোফিলিয়ার যে পেশেন্ট, তোমার আশেপাশে দেখবা কোনো একটা ছোট ছেলে বা ছোট ছেলে, ওর জন্মগতভাবে হিমোফিলিয়া যেহেতু আছে, এটা যেহেতু একটি জেনেটিক ডিসঅর্ডার, ওকে কিছুদিন পর পর ব্লাড দেওয়া লাগে। কী দেওয়া লাগে? ব্লাড দেওয়া লাগে। তো কারণ হিমোফিলিয়ার পেশেন্টদের কিন্তু ব্লাড দেওয়া লাগে। সো এই জিনিসটা ইম্পর্টেন্ট। এবং এই যে ব্লাড দেওয়া লাগতেছে, তো এই ব্লাড দেওয়ার কারণে, ব্লাড দেওয়া লাগার কারণে কিন্তু বিভিন্ন ব্লাড বর্ন যে সকল ডিজিজ আছে সেগুলো ট্রান্সমিটেড হইতে পারে। সো এই কথাগুলো এখানে বলা হয়েছে। এবং কনফার্মেটরি টেস্ট কি মনে রাখবা যে আমরা ডায়াগনোসিসের জন্য, হিমোফিলিয়া ডায়াগনোসিসের জন্য আমরা হচ্ছে ফ্যাক্টর 8 এসে করতে পারি, ফ্যাক্টর 9 এসে করতে পারি। এবং এই যে ফ্যাক্টরগুলো আমরা এসে করলাম, মানে ফ্যাক্টরগুলো আমি দেখতেছি, কনসেন্ট্রেশনটা দেখতেছি, আমি দেখলাম ফ্যাক্টর 8টা হচ্ছে অনেক কমে যায় হিমোফিলিয়া এতে, আর ফ্যাক্টর 9টা হিমোফিলিয়া বিতে অনেক কমে যাবে। সো এটাই হচ্ছে কনফার্মেটরি টেস্ট আমরা বলতে পারি। এখন এপিটিটি কেন বেড়ে যায় হিমোফিলিয়াতে? কারণ যেহেতু আগেই বলে আসছি ফ্যাক্টর 8, ফ্যাক্টর 9 এগুলো ইন্ট্রিনসিক পাথওয়েতে কাজে লাগে। সো এই জন্য এগুলা যদি ডিফিসিয়েন্সি থাকে তাহলে তো এপিটিটি প্রলংড হবেই, মানে ওই এপিটিটি বা ইন্টেনসিক পাথওয়েতে মানে ব্লাড ক্লটিং হইতে অনেক টাইম লাগবে। এবং হেমাথ্রোসিস মানে আগেই বলছি যে জয়েন্ট ক্যাভিটির মধ্যে যদি ব্লিডিং হয় এবং সেখানে পেইন, সোয়েলিং, এবং সেখানে অনেক বেশি গরম বা যেহেতু আলটিমেটলি ওইখানে ইনফ্লামেশন টাইপের একটা কন্ডিশন ক্রিয়েট হবে এবং ওখানে টেম্পারেচার বেড়ে যাবে। এবং সবথেকে বেশি এফেক্ট করে নি জয়েন্টকে, এলবো, অ্যাঙ্কেল, হিপ, এগুলোও এফেক্ট করতে পারে। এবং আর একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে আমাদের এখানে হেমাথ্রোসিসের ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস কী কী হইতে পারে। যেমন ধরো ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হইতে পারে ট্রমা, যেমন কোনো একটা জয়েন্ট হয়তো বা ডাইরেক্ট ইনজুরি হয়েছে, ঠিক আছে। এটাকে আমরা কজেসও বলতে পারি যে হেমাথ্রোসিস কেন কোন কোন ক্ষেত্রে হইতে পারে। কোনো এক জায়গায় ট্রমা হইলে তখন হেমাথ্রোসিস বা জয়েন্টে ফুলে যেতে পারে, সোয়েল হইতে পারে, পেইন হইতে পারে, হিমোফিলিয়ার কারণে হইতে পারে, এটা আমরা জানলাম। এবং ক্রিসমাস ডিজিজ নামে একটা ডিজিজ আছে যেটা হচ্ছে অ্যাকচুয়ালি হিমোফিলিয়া বিয়েরই আরেক নাম, তো এই কারণে হইতে পারে। এখন ভন উইলিব্রান্ড ডিজিজ নামে একটা ডিজিজ আছে, এক্ষেত্রে হইতে পারে। এক্ষেত্রে যেটা হয় প্লাটিলেটগুলা অ্যাডেশন হইতে পারে না। এবং মানে হয় কি যে ধরো এই যে ব্লাড ভেসেল, তো ব্লাড ভেসেল এখানে ধরো ইনজুরি হয়েছে, তো ইনজুরি হওয়ার কারণে এরকম হয়ে গেছে। তো এখন এই ইনজুরি জায়গাটাতে এখানে ভন উইলিব্রান্ড ফ্যাক্টর থাকে। তো এই ভন উইলিব্রান্ড ফ্যাক্টরের সাথে হয় কি যে এই জায়গায় সার্কুলেশনে ধরো এখানে প্লাটিলেট আছে, তো এই প্লাটিলেটটা কী করে, এই ভন উইলিব্রান্ড ফ্যাক্টরের সাথে লাগতে হয় একটা প্লাটিলেট বা অ্যাডহেয়ার করতে হয়। তো এই যে লাগাটা, এই লাগাটা যদি না হয়, অ্যাডহেশন না হয়, তাহলে প্লাটিলেট মানে অ্যাক্টিভেশন বলো বা অ্যাগ্রিগেশন বলো কিছুই হবে না। অর্থাৎ এখানে প্লাটিলেটটা ফার্স্ট লাগতে হবে, তারপর অন্য প্লাটিলেটগুলো অ্যাক্টিভেটেড হয়ে এখানে এসে অ্যাগ্রিগেট করবে, জমা হবে। সো এইখানে একটা প্লাগ ফর্মেশন করবে, যেটাকে আমরা প্রাইমারি হেমোস্ট্যাটিক প্লাগ বলি। তো সেই প্লাগ ফর্মেশনের জন্য আলটিমেটলি অ্যাডেশনটা তো হইতে হবে, এটা ফার্স্ট কাজ, এটাই হয় না। সো এই ডিজিজটাতে কিন্তু এই ঘটনাটা ঘটে। এটার কারণ হচ্ছে ভন উইলিব্রান্ড ফ্যাক্টরি যদি দেখো ডিফিসিয়েন্সি থাকে তাহলে লাগবে কার সাথে, আর অ্যাডেশনই করবে কার সাথে। সো ওই ক্ষেত্রে এই ডিজিজটা হয় কিন্তু। এবং এই ডিজিজের ক্ষেত্রে হেমাথ্রোসিস কিন্তু পাওয়া যেতে পারে, জয়েন্টে ব্লিডিং হইতে পারে এবং ওইখানে মেনলি ফুলে যেতে পারে। এবং সিকেল সেল ডিজিজের ক্ষেত্রে এরকম হইতে পারে, এখানে রেড ব্লাড সেলগুলো কিন্তু অ্যাবনর্মাল থাকে, সিকেল শেপ থাকে, এবং এক্সেস অ্যান্টিকোয়াগুলেন্স যদি অনেক ওভারডোজ হয়ে যায় তাহলে ব্লাড অনেক থিন হয়ে যায়, অনেক পাতলা হয়ে যায়। কেন পাতলা হয়ে যায়? ফলে ব্লিডিং কিন্তু অনেক বেশি হইতে পারে জয়েন্টে। এবং পাতলা হয়ে যায় কেন? কারণ অ্যান্টিকোয়াগুলেন্টগুলো কী করে, কোয়াগুলেশন হইতে দেয় না, ব্লাডকে অনেক বেশি ফ্লুইডই রাখে, তো এই কারণে এটা হইতে পারে, থিন হয়ে যায়। আচ্ছা, ম্যালিগনেন্সির ক্ষেত্রে রেয়ার হইতে পারে। আচ্ছা, এখন আসো যে ইনভেস্টিগেশন কী কী দিবা।
মানে হেমাথ্রোসিসের ক্ষেত্রে সিবিসি, এসআর, তারপরে ব্লিডিং টাইম, প্রথম ইন টাইম, ক্লটিং টাইম, এপিটিটি দেখবা। আলটিমেটলি মানে হিমোফিলিয়ার ক্ষেত্রে যে জিনিসগুলো, ওই জিনিসগুলো একটু টেস্ট করতে পারো। তারপর সেই ভন উইলিয়াম ফ্যাক্টরটি একটু টেস্ট করতে পারো, সেই জিনিসগুলো একটু দেখবা। এখন হিমোফিলিয়ার বা হেমাথ্রোসিসের ট্রিটমেন্ট কী কী দিবা, যেমন ধরো হিমোফিলিয়ার ক্ষেত্রে ফ্যাক্টর 8 বা ফ্যাক্টর 9 এগুলো ইনফিউশন করতে হবে। যেহেতু এই ফ্যাক্টরগুলো ডিফিসিয়েন্সি, সেই ফ্যাক্টরগুলো তোমাকে দিতে হবে ওষুধ আকারে, সো এইভাবে দিতে পারো। যদি এগুলো আনেবেল থাকে তাহলে ক্রিওপ্রিসিপিটেট দিতে পারো। ক্রিওপ্রিসিপিটেট বলতে বোঝা যাচ্ছে যে ব্লাডের একটা পার্ট যেখানে শুধু ক্লটিং ফ্যাক্টরগুলো বেশি পরিমাণে আছে, ক্লটিং ফ্যাক্টরগুলো, সো এটাকে আমরা ক্রিওপ্রিসিপিটেট বলতেছি। অথবা ফ্রেশ ফ্রোজেন প্লাজমা দেওয়া যেতে পারে, ফ্রেশ ব্লাড দেওয়া যেতে পারে, ঠিক আছে। এবং হেমাথ্রোসিসের ক্ষেত্রে যেটা, যে পেশেন্টকে মানে জয়েন্টটায় রেস্ট করে রাখতে হবে, ওখানে আইস বা বরফ দেওয়া যাইতে পারে সোয়েলিং কমাইতে, এবং লিম্বটা হার্ট লেভেলের উপরে উঠে রাখতে হবে যাতে ব্লিডিংটা কন্ট্রোলে থাকে। যদি রিকারেন্ট হয় তাহলে সাইনোভেক্টমি করা যেতে পারে, অর্থাৎ সাইনোভিয়াল যে লাইনিং আছে ওটাকে রিমুভ করে দিতে হবে। জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারি করা যেতে পারে যদি লাগে লং টার্ম ড্যামেজের ক্ষেত্রে। এবং হিমোফিলিয়া ট্রিটমেন্টের কমপ্লিকেশন হিসেবে কিন্তু প্রোগ্রেসিভ ডিজেনারেটিভ আর্থ্রাইটিস হইতে পারে যদি রিপিটেটিভ জয়েন্ট ব্লিড হয়, সেক্ষেত্রে ইনহিবিটর ডেভেলপমেন্ট করতে পারে। সাম পেশেন্ট কিন্তু দেখা যায় যে আমরা ধরো ক্লটিং ফ্যাক্টর দিলাম তাকে ট্রিটমেন্ট হিসেবে, এখন ক্লটিং ফ্যাক্টরের বিরুদ্ধে তার বডিতে কিন্তু অ্যান্টিবডি তৈরি হইতে পারে, ওইগুলোকে ফরেন চিন্তা করে, তো এইগুলোকে আমরা ইনহিবিটর বলি। তো এর ফলে ট্রিটমেন্ট কিন্তু লেস এফেক্টিভ হয়, বা বিভিন্ন ইনফেকশন হইতে পারে, যেহেতু অনেক ব্লাড জাতীয় জিনিস ট্রান্সফিউজ করা লাগে। ট্রিটমেন্টের জন্য আমরা ট্রান্সফিউজ করে যখন দিব এই ব্লাডগুলা বা এই ব্লাডগুলো দিচ্ছি, তখন বিভিন্ন ব্লাড বর্ন ডিজিজগুলো হইতে পারে, অ্যালার্জিক রিয়াকশন হইতে পারে। যে ফ্যাক্টর ধরো ফ্যাক্টর 9 বা 8 কনসেন্ট্রেট দেওয়া হচ্ছে, ওইগুলোর প্রতি অ্যালার্জিক হইতে পারে। এবং মেইনলি ইন্ট্রেনজিক পাথওয়ে কিন্তু হিমোফিলিয়াতে ডিফেক্টিভ হয়, এই জিনিসটা তো আমরা জানি। এবং হিমোফিলিয়ার কার্ডিনাল সাইনই হচ্ছে হেমাথ্রোসিস, অর্থাৎ ব্লিডিং ইন্টু লার্জ জয়েন্টস, স্পেশালি নি, এটা হচ্ছে কার্ডিনাল সাইন, এই কথাটা মাথায় রাখতেই হবে। এবং একটা পেশেন্ট হিমোফিলিয়ার টিপিক্যাল প্রেজেন্টেশন কি, এর টিপিক্যাল প্রেজেন্টেশন হচ্ছে যে প্রলংড এবং পারসিস্টেন্ট ব্লিডিং থাকবে আফটার মাইনর সার্জারি, যেমন ধরো সার্কামসেশনের সময় নিউবর্নের, অথবা ট্রুথ এক্সট্রাকশনের সময়। এগুলো কিন্তু মাইনর সার্জারি, বাট এগুলোতে অনেক ব্লিডিং হচ্ছে। ফিমেল কেন কেরিয়ার, এবং তারা কেন কখন কখন এফেক্টেড হইতে পারে, ওই যে বললাম ফিমেল কেন কেরিয়ার, এই জিনিসগুলো আমরা জানি। বাট বেশ কিছু ক্ষেত্রে, যেমন ধরো মানে এমন যদি হয় যে এফেক্টেড ফাদার এবং কেরিয়ার মাদার, ঠিক আছে, তাহলে যেটা হবে যে বোথ ডিফেক্টিভ এক্স ক্রোমোজোমস আর ইনহেরিটেড। অর্থাৎ এই ক্ষেত্রে ধরো বাবার ক্রোমোজোমটা এক্স, কিন্তু বাবার যে এক্স ক্রোমোজোমটা সেটাই তো যাবে মার কাছে, সো এটা কিন্তু ডিফেক্টেড, সো এফেক্টেড ফাদার এটা গেল। আর কেরিয়ার মাদার, এই ক্ষেত্রে কী হলো, কেরিয়ার যেহেতু মাদার, তাই মাদার থেকেও এক্স আসবে, তাহলে এই দুইটাই ডিফেক্টিভ। তার মানে কি দাঁড়ালো যে দুইটা এক্স ক্রোমোজোম কিন্তু এক্ষেত্রে ডিফেক্টিভ, দুইটা এক্স ক্রোমোজোম ডিফেক্টিভ। একটা এক্স ক্রোমোজোম ডিফেক্টিভ হলে আরেকটা কম্পেনসেট করতে পারতো, বাট এখানে দুইটাই ডিফেক্টিভ। তো এই জন্য আমাদের বিয়ে করার আগে যদি হিমোফিলিয়া এর বিষয়টা কনফার্ম হয়ে নেওয়া যায় তাহলে কিন্তু অনেক ভালো, কিন্তু এগুলো আসলে তো ওইভাবে পসিবল হয়ে ওঠে না সবসময়। টার্নার সিনড্রোম এটার ক্ষেত্রে, এবং লায়নাইজেশন এটার ক্ষেত্রে, এগুলো আমরা জানি। এবং কোন কোন মাসেলগুলা তে ব্লিডিং বা হিমাটোমাস হইতে পারে হিমোফিলিয়াতে, সোয়াস মাসেল যেটা হচ্ছে পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের মাসেল, আর কাফ মাসেল এটা হচ্ছে লেগের পেছনে মাসেল। এবং নি জয়েন্ট সব থেকে বেশি এফেক্টেড হয়, এলবো, অ্যাঙ্কেল, হিপ এগুলো এফেক্টেড হইতে পারে।